উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায়। ডক্টর আসিফ নজরুল গত আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি আমি কি বলবো ভয় ভীতির পরিচয় দিছেন, এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হয়েছে। কারণ হচ্ছে আপনি পপুলিস্ট জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন। আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না, কারণ আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আপনি যে কত দুর্বল, এবং দুর্বলরা কি করে জানেন? দুর্বলরা হচ্ছে চেয়ারের, ডক্টর আসিফ নজরুল আপনার বলতেছি, দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে। উদাহরণ দিই, আমি বিচারকদের সম্পর্কে বিচারাঙ্গনে আপনি কি করতেছেন সেটার আমি কিছু উদাহরণ দিই। গত মাসের 10 তারিখে 10 জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ 2018-র 45 ধারা অনুযায়ী। অথচ আইনটির 3 ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রফেসর আসিফ নজরুল, আপনি শুনতে পাচ্ছেন? আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আইনটা আবার পড়েন, দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয়, এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে? আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি, এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই না? আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয়? এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে? যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে। এটা কেমন কথা? সাবেক প্রধানপতি বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছেন হত্যা মামলায়, অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় টেম্পারিং বা জালিয়াতি করেছেন, তো উনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন, রায় টেম্পারিং করার অপরাধে ওনাকে শাস্তি দেন। তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে, যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা। রায় টেম্পারিং করা অপরাধ, কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা, মিথ্যা মামলায় সাজা খাটানো অপরাধ না? সেই অপরাধ আপনি এখনো করতেছেন না। শুধু বিচারপতি খায়রুল হক কেন, অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায়, যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে। আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, আপনাকে বলতেছি, গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচনভঙ্গি দিয়ে, সুন্দর শব্দচয়ন দিয়ে, যে এই সরকারের প্রধান 2টা ব্যর্থতা, এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা, 2 হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা। তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল। আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, কিন্তু আপনি তো আইন উপদেষ্টা। কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে? বিচারপতি খায়রুল হককে মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার দেখানো যাবে না, এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে? নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো, তাহলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো, আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো, সেটা আপনার নাই, ঠিক না? বা আপনি সেই পথ দিয়ে হাঁটেন নাই। উনি যেই অপরাধ করছেন, যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি, সেই অপরাধে ওনার বিচার হোক। এটা যদি ওনার অপরাধ হয়, আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক। কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা, আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক, তাই না? তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন, জামিনের বিরোধিতা করতেছেন। এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না? তারা গিয়ে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খায়রুল হক মার্ডার করছে, অমুক মার্ডার করছে? যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা, মব, এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে, আবার বলি, সম্পূর্ণ বেআইনিভাবে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া, চাকরি নট করে দিয়া, কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে, আপনার কোনো আইডিয়া আছে? সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে। ভাই, সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে। কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে, কারো এরকম এনজিও করা, কোনো রকম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা, এগুলি তো নাও তার থাকতে পারে। তো এই ভয় নিয়ে এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে?
কোনো একটা মিথ্যা মামলাতেও ন্যায় বিচার করতে পারবে? আপনি দেখেন উচ্চ আদালতে একটু আপনি খেয়াল করে দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন। সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন। পত্রিকার খবরে পড়ে জানলাম যে বিচারক নিয়োগের জন্য 53 জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি। 300 জনের বেশি আবেদন করেছিল, তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে 53 জন। কোন ক্রাইটেরিয়নে, কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হইলো আমরা তো জানতে চাই। আমরা কিন্তু শুনতে পাইতেছি, আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বা সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে। পুরো প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই। আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে। বিচারাঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম। আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম জনাব আসিফ নজরুল। আপনি আমার খুব প্রিয়, আপনি আমার সাংবাদিকতাতেও আপনি অনেকদিন বা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু আপনার এই সময়টা, এই যে 1 বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করেন। যদি আপনি কিছু নম্বর দিয়েন, নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন, কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন, হ্যাঁ প্লিজ। এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথায়। জুলাই আন্দোলনের জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্ট লাইনে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন। তারা বলেন যে তার একটা মানে তার 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 একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য, তার নেতৃত্বের কথা সবাই বলেন। সমন্বয়ক হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি ক্যাবিনেটে আছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন। সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে। আবার কাজে কর্মেও দাপটের পরিচয় দিচ্ছেন। তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান। পোস্ট দিয়ে ছবি তোলার চর্চা আছে, তবে কাদেরের চেয়ে কিছুটা কম। তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন। গেল শীতকালে আসিফ 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়েছেন, যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার-স্যাপারগুলি ছিল। স্থানীয় সরকার উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতায় থেকে। ইয়েস, রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন। ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয়, সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল। বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে, কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান। নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীনচেতা মনোভাব ছিল, সেটা হয়তো আসিফের ভালো লাগেনি। আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মবকে উৎসাহ দিচ্ছেন, কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন, কখনো বিএনপির নিন্দামন্দ করছেন, কখনো হাসনাত মানে কখনো মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেইটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না। তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না, আমরা আলাদা করতে পারি না। হাসনাত আব্দুল্লাহ মানে আরেকজন সমন্বয়ক, এনসিপির শীর্ষ নেতাদের একজন, যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন, যেখানে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে মানে গ্যাঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল। সেনাপ্রধান নাকি ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি। মানে আমি 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 অনেক উপদেষ্টাকে, একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন? মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন? এটা বলা ঠিক আছে কিনা? মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে। আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে, কিন্তু কোনো উপদেষ্টার প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই। এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি তার সাথে একটা মানে মানে এটা সংকট সৃষ্টি করবেন। জুলাইয়ের মাঝামাঝি এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন। কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন। তো সেখানে গোলাগুলি হয়েছে, মানুষ মারা গেছে। তো সেইটার দায় তার উপর পড়ে না? তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে? তিনি কি তাদের মানে কি বলছিলেন আসলে? কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন?
উনি নিজে সরকারে আসেন, খেয়াল করেন, নিজে সরকারে থাইকা মিটফোর্ড হত্যাকাণ্ডকে তিনি প্রস্তর যুগ বলে বিএনপিকে গালি দিছেন। ভালো, দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের, সেইটা কি তিনি জানেন? জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কি এটা জানেন? মানে কোথায় দুঃখ লাগে জানেন? আপনার আর আমার, জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনার আর আমার কয়েকদিন আগে, মানে এটা যাই না, আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি, আমিও একটু, আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন। সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন, যান, আপনি কি এটা ঠিক কাজ হবে? আজকে আপনি উপদেষ্টা আছেন, আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা পরে আপনি উপদেষ্টা পদ ছাইরা দিয়ে গিয়া সেখানে ইলেকশন করতে গেলেন, বললেন এখন আর আমি উপদেষ্টা নাই, সেটা খুব ভালো কাজ হবে? আপনি কি জানেন জনাব ওবায়দুল কাদেরের দাপটে তার ভাই যেমন ক্ষমতাধর হয়েছিলেন, সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে? আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর, সেটা এখন স্পষ্ট? আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে, তাই না? আপনার আপনার অজান্তে হয়েছে জনাব আসিফ, তাই না? যে আপনার অজান্তে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন, আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে। আপনি এরকম আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার আম বাবা মবের মাধ্যমে ৩ জন যে বা ৩ টা যে হত্যাকাণ্ড হইছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা। আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের। তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার, মানে আপনার বিরুদ্ধে এগুলো আপনি বলেন নাই, মানে আপনার ঘনিষ্ঠজনেরা বলছে। সেইজন্য এরকম কথাবার্তা ছড়ানো হইতেছে। মানে আপনি এগুলি নিয়ে ষড়যন্ত্র বইলা উড়াই দিচ্ছেন। আপনার সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দুদক। তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে? আপনি এত অজান্তে থাকেন কেমনে? মানে এটা কেমনে সম্ভব? আপনি কেমনে এরকম, মানে না জানা থাকেন? মনে করেন এপিএস এর তো নির্বাহী ক্ষমতা নাই, নির্বাহী ক্ষমতা আছে আপনার। আপনি কেমনে, মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার আপনার যে আপনার এপিএস আপনার, তো উনি যখন আম, আহ, মানে দুর্নীতি করেন, দেখেন আপনি একটা উপদেষ্টা, আপনার কি হয়, আপনার কিন্তু সরকারি নিরাপত্তার উপর কোনো ভরসা নাই। তো ভরসা যে নাই তার জন্য আপনি অস্ত্রের লাইসেন্স নিছেন, সেই অস্ত্রের ম্যাগাজিন আবার ভুল কইরা বিদেশে যাওয়ার সময় আবার নিয়ে যান। দেশের বিমানবন্দরে ধরা পড়ায় দেশের ইজ্জতটা বাঁচছে, বিদেশে ধরা পড়লে এই দেশে আর ঢুকতে পারতেন কিনা কেউ কেউ বলছে। কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয়ক ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল? এটা নিয়ে আপনার খুব আপত্তি হইল। আপনার আপত্তি, প্রধান আপত্তি হইল, আপনি একটু অল্প কইরা মোলায়েম একটু সরি বললেন, কিন্তু আপনার প্রধান আপত্তি হইল এটা সাংবাদিকদের কাছে গেল কেমনে? মানে আপনি খেয়াল করেন, আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্দুকের ম্যাগাজিন বিষয়ক প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে। আপনি চিন্তা করে দেখেন তো একবার, আপনি একটু, আপনিও একটু আপনার নিজের দিকে তাকান জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আপনি আহ, আপনি একটু আপনি একটু এক বছরে আপনার নিজের দিকে আবার একটু দেখেন, নিজেরা আবার একটু বিবেচনা করেন, দেখেন তো আপনার কত পয়েন্ট আপনি দিতে পারেন।